2022-এর 15 ফেব্রুয়ারি আমেরিকার বানকম কাউন্টি কমিশনে প্র্যাট অ্যান্ড হুইটনি কোম্পানির বিরুদ্ধে একটি পিটিশন দায়ের করা হয়। তাদের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল প্র্যাট অ্যান্ড হুইটনির 10 লক্ষ বর্গফুটের জেট ইঞ্জিন নির্মাণ কারখানা হতে অত্যাধুনিক গ্রিনহাউস গ্যাস নির্গমন, স্থানীয় নদীর উপর পরিবেশগত প্রভাব, কাছাকাছি বন ও জলাভূমিতে অসংখ্য ঝুঁকিপূর্ণ প্রজাতির আবাসস্থল হুমকির মুখে পড়েছে। এছাড়াও কারখানা নির্মাণে স্বচ্ছতার যথেষ্ট অভাব ও স্থানীয় সরকারের এই নিয়ে দুর্নীতিরও অভিযোগ ছিল। শেষ পর্যন্ত বানকম কাউন্টি বাসিন্দাদের পিটিশনের কি হয়েছিল সে কথায় পরে আসছি। এই প্র্যাট অ্যান্ড হুইটনি ছিল রেথিয়ন টেকনোলজিসের একটি সহযোগী প্রতিষ্ঠান, যারা মার্কিন সামরিক বাহিনীর জন্য জেট ইঞ্জিন তৈরি করত। আর রেথিয়ন টেকনোলজিস হল বিশ্বের অন্যতম বৃহত্তম সামরিক যন্ত্রাংশ নির্মাণকারী প্রতিষ্ঠান। রেথিয়ন গত অর্থ বছরে প্রায় $6,400 কোটি সামরিক যন্ত্রাংশ বিক্রি করেছে, যার মুনাফার পরিমাণ ছিল $400 কোটিরও বেশি, যা প্রথম স্থানে থাকা লকহিড মার্টিন থেকে $300 কোটি কম। ব্রাউন ইউনিভার্সিটির কস্ট অফ ওয়ার প্রজেক্ট অনুসারে শুধুমাত্র 2019 এবং 2020 সালে আমেরিকার ফেডারেল সরকার $5,400 কোটি মূল্যের রেথিয়ন সামরিক চুক্তি প্রদান করেছে। রেথিয়ন কর্পোরেশন মার্কিন যুক্তরাষ্ট্রের ডিফেন্স দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় একটি নাম। ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, রাডার প্রযুক্তি এবং সাইবার সিকিউরিটির জন্য এই কর্পোরেশন সারা বিশ্বে তুমুল জনপ্রিয়। কিন্তু একটি ডিফেন্স কর্পোরেশন হয়ে রেথিয়ন কর্পোরেশন কিভাবে একটি মাইক্রোওয়েভ ওভেন প্রযুক্তির সাথেও যুক্ত ছিল? জানব রেথিয়ন কর্পোরেশনের ইতিহাস, বর্তমান অবস্থা এবং তাদের অন্ধকার দিক। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 1922 সালে 3 জন স্বপ্নদর্শীর হাতে জন্ম নেয় আজকের এই রেথিয়ন কর্পোরেশন। আর এই কোম্পানির প্রতিষ্ঠাতা ছিলেন ভ্যানেভার বুশ, লরেন্স কে মার্শাল এবং চার্লস জি স্মিথ। মূলত বুশের নেতৃত্ব এবং বৈজ্ঞানিক অন্তর্দৃষ্টি, মার্শালের প্রকৌশল দক্ষতা এবং উদ্যোক্তা মনোভাব ও স্মিথের ইলেকট্রনিক্স ও রসায়নের প্রযুক্তিগত অবদানকে পুঁজি করে বিশ্বসেরা কর্পোরেশনে পরিণত হয়েছে আজকের এই অবস্থানে। রেথিয়নের প্রধান প্রতিষ্ঠাতা ভ্যানেভার বুশ ট্রাফটস কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করার পর তিনি একই কলেজ থেকে বৈদ্যুতিক প্রকৌশলে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। কর্মজীবনে তিনি গবেষক ও প্রশাসক হিসেবে কাজ করেছেন। অন্যদিকে লরেন্স কে মার্শাল হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পদার্থবিদ্যায় স্নাতক পাশ করে তিনি ইঞ্জিনিয়ারিংয়ে কাজ করেন। লরেন্স এবং চার্লস জি স্মিথ ছাত্রজীবনে টাফটস কলেজ থেকে স্নাতক পাশ করেন। মজার ব্যাপার হলো, সেখানে ভ্যানেভার বুশের অধীনে স্মিথ পড়াশোনা শেষ করেন। এরপর তিনি রসায়নবিদ ও গবেষক হিসেবে কাজ করার পাশাপাশি কাজ করেন একজন রেফ্রিজারেশন এবং ইলেকট্রনিক্স এক্সপার্ট হিসাবে। এই 3 ইন্টেলিজেন্স নিয়ে রেথিয়ন কর্পোরেশনের যাত্রা শুরু হয়। বাজারে আসে তাদের নিউ প্রোডাক্ট গ্যাস ভরা রেকটিফায়ার। এই গ্যাস ভরা রেকটিফায়ার সাধারণত হোম রেডিওতে ব্যবহৃত হয়ে থাকে। বলে রাখা ভালো, রেথিয়ন কর্পোরেশনের এই চমৎকার উদ্ভাবনের কারণে মূলত হোম রেডিওকে সরাসরি বৈদ্যুতিক সকেটে প্লাগ করে ব্যবহার করার নিয়ম শুরু হয়। এসটিউবের সাফল্য দ্রুত রেথিয়নকে ইলেকট্রনিক যন্ত্রাংশের নাম্বার 1 ব্র্যান্ডে পরিণত করে। এদিকে রেথিয়ন কর্পোরেশনের ব্যবসা যখন ভালো চলছিল, তখনই দেখা দেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের। আর তখনই রেথিয়ন কর্পোরেশন প্রতিরক্ষা বিষয়ক যন্ত্রাংশ প্রস্তুতের দিকে ফোকাস করে। কোম্পানিটি মিত্র বাহিনীর জন্য রাডার প্রযুক্তি বাজারে আনে, সরাসরি অবদান রাখতে শুরু করে ম্যাগনেট্রন ডেভেলপমেন্টে। মজার ব্যাপার হলো, রেথিয়ন কর্পোরেশনের এই প্রযুক্তিগত অগ্রগতি মিত্র বাহিনীর বিজয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বিশেষ করে এই প্রযুক্তি শত্রু বিমান এবং জাহাজের শনাক্তকরণ ও ট্র্যাকিংয়ে বেশ উপকারে আসে। জানা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ নাগাদ রেথিয়ন মার্কিন সামরিক বাহিনীর জন্য রাডার সরঞ্জামের অন্যতম বৃহৎ সোর্স হিসেবে কাজ করেছিল। যুদ্ধ পরবর্তী সময়ে রেথিয়ন তাদের উদ্ভাবনে বৈচিত্র্যতা আনার চেষ্টা করে। এরই অংশ হিসাবে 1945 সালে রেথিয়নের একজন ইঞ্জিনিয়ার দুর্ঘটনাবশত মাইক্রোওয়েভ ওভেন আবিষ্কার করে বসে। রেথিয়নের সিনিয়র ইঞ্জিনিয়ার পার্সি স্পেসার অ্যাক্টিভ রাডার সেট করার কাজ করার সময় তিনি দেখেন তার পকেট থেকে ক্যান্ডি বারবার পুরোপুরি গলে গিয়েছে। এই ধারণা থেকে একসময় স্পেন্সার রান্না করার জন্য মাইক্রোওয়েভ ব্যবহার করার ধারণা পায়। এরপরে তিনি একটি উচ্চ ঘনত্বের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড জেনারেটর একটি বদ্ধ ধাতব বক্সের সাথে সংযুক্ত করেন, যা এক ধরনের পেট্রো মাইক্রোওয়েভ ওভেন তৈরি করে, যাতে বিভিন্ন ধরনের খাবারের সাথে পরবর্তী পরীক্ষাগুলো পরিচালনা করেন এবং সফল হন। এর ঠিক 2 বছর পরে 1947 সালে রেথিয়ন মাইক্রোওয়েভ ওভেনের পেটেন্ট নিজেদের নামে করে নেয় এবং বাজারে বেরোয় প্রথম মাইক্রোওয়েভ ওভেন। যদিও প্রাথমিকভাবে এই প্রোডাক্টের মডেলগুলি বেশ বড় এবং অনেক ব্যয়বহুল ছিল, তবে এত কিছুর পরও মাইক্রোওয়েভ প্রযুক্তি শেষ পর্যন্ত বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছিল। সাধারণত ব্যবহারকারীদের জন্য বিভিন্ন ইলেকট্রনিক প্রোডাক্ট ছাড়াও রেথিয়ন কর্পোরেশন বিভিন্ন সময় বিভিন্ন মিসাইল সিস্টেম তৈরি এবং ডেভেলপমেন্ট নিয়েও কাজ করেছে। বলা হয়ে থাকে, রেথিয়ন কোম্পানির সবথেকে গুরুত্বপূর্ণ অর্জন ছিল লার্ক ক্ষেপণাস্ত্র তৈরি করা।
যা প্রথম সফল সারফেস টু এয়ার মিসাইলগুলির মধ্যে একটি। তাছাড়া ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা প্রযুক্তিতে রেথিয়নের দক্ষতা এবং অবদান একেবারে দেখার মতো, যার কারণে কোম্পানিটি অল্প সময়ে নিজেকে মার্কিন সামরিক বাহিনীর জন্য একটি নেতৃস্থানীয় কর্পোরেশনে পরিণত করতে সক্ষম হয়েছে। এর পেছনে রেথিয়নের শ্রমও কিন্তু কম নয়। যেমন ধরুন, উপসাগরীয় যুদ্ধের সময় ইরাকি স্কাড ক্ষেপণাস্ত্র আটকানোর জন্য দিনরাত কাজ করে কোম্পানিটি। 1980 সালের স্নায়ুযুদ্ধের সময়টাতে রেথিয়নের প্রযুক্তিগত নেতৃত্ব এবং মার্কিন প্রতিরক্ষা কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই কপাল খুলে যাওয়া রেথিয়ন কর্পোরেশনের ক্ষেত্রে ভাগ্য বরাবরের মতোই সহায় ছিল। তবে রেথিয়ন কর্পোরেশনের জন্য টার্নিং পয়েন্ট ছিল বিচক্রাফট অধিগ্রহণকালীন সময়টি। 1980 সালে যখন রেথিয়ন কর্পোরেশন বিচক্রাফট কর্পোরেশনের অধিগ্রহণে চলে আসে, তখন কোম্পানিটির সেক্টর অনেকটাই বড় হতে থাকে। শুরু হয় বিমান চলাচল এবং সামরিক বিমানের সেক্টরগুলিতে পরিচালনা করা বিভিন্ন প্রজেক্ট। এরই অংশ হিসেবে 1989 সালে পেট্রিয়ট মিসাইল সিস্টেমের প্রবর্তন ছিল রেথিয়নের জন্য বিশেষ একটি অর্জন, যা ছিল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার সাথে সম্পর্কিত এক ধরনের বিশেষ টেকনোলজি। যে টেকনোলজির সাহায্যে উপসাগরীয় যুদ্ধের সময় ইরাকি স্কাড ক্ষেপণাস্ত্র আটকানো সম্ভব হয়েছিল। বর্তমানে রেথিয়ন কর্পোরেশন অনেক হাই প্রোফাইল ডিফেন্স প্রজেক্ট নিয়ে কাজ করছে, যার মধ্যে রয়েছে ইলেকট্রনিক যুদ্ধের জন্য নেক্সট জেনারেশন জ্যামার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে, সাথে নিয়েছে প্রতিরক্ষার জন্য স্ট্যান্ডার্ড মিসাইল 3 এবং টমাহক ক্রুজ মিসাইল সম্পর্কিত কর্মসূচি। জানা যায়, রেথিয়নের এই ডিফেন্স সেক্টরের সাথে মার্কিন প্রতিরক্ষা বিভাগ, ন্যাটো মিত্র এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাদের মাঝেও বিভিন্ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাডার সিস্টেম, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং সাইবার সিকিউরিটির সাহায্যে রেথিয়ন কাজ করছে আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে। তবে রেথিয়ন কর্পোরেশনের এত সফল কর্মসূচি মাঝে মধ্যে ঢাকা পড়ে যায় কোম্পানির বিভিন্ন বিতর্কের কারণে। যেমন ধরা যেতে পারে সেই বানকম্প কমিউনিটির কথা, যাদের বাসিন্দাদের অভিযোগ স্থানীয় সরকার সত্ত্বেও রেথিয়নের সহযোগী প্রতিষ্ঠান প্র্যাট অ্যান্ড হুইটনি এর কারখানা স্থাপনের অনুমতি প্রদান করে। বিশ্বব্যাপী অস্ত্র বিক্রির কারণে অসংখ্য সমালোচনার জন্ম দিয়েছে রেথিয়ন। বিশেষ করে সংঘাতপূর্ণ অঞ্চলে রেথিয়নের অস্ত্রের ব্যবহার কোম্পানিটির গায়ে নেতিবাচক সমালোচনার তকমা লাগিয়ে দিয়েছে। রেথিয়ন প্রায় ট্যাক্স ডলার ব্যবহার করে থাকে বলে জানা যায়। ট্যাক্স ডলার বলতে বিভিন্ন ধরনের কর, যেমন আয়কর, বিক্রয় কর, সম্পত্তি কর এবং কর্পোরেট ট্যাক্সের মাধ্যমে ব্যক্তি ও ব্যবসার কাছ থেকে সরকারি সংস্থার দ্বারা সংগৃহীত অর্থকে বোঝানো হয়। রেথিয়নও সরকার থেকে এই ট্যাক্স ডলারের অনেক বড় একটি অংশ নিজের দখলে রাখে। পাশাপাশি গুঞ্জন উঠেছে মার্কিন প্রতিরক্ষা নীতি ও বাজেট বরাদ্দকে প্রভাবিত করার জন্য রেথিয়ন ব্যাপক লবিং করার চেষ্টা করে। তাছাড়া রেথিয়ন এ যাবৎকালে অসংখ্যবার পরিবেশগত দূষণ সম্পর্কিত আইনি এবং নিয়ন্ত্রণ সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, যার বিচার হয়েছে খুবই কম। এছাড়া নৈতিকতা ভুলে রেথিয়ন কোল্ড ওয়ারের সহায়ক হিসাবে নতুন প্রযুক্তি নিয়েও কাজ করেছিল। উদাহরণ হিসেবে বলা যায়, রেথিয়ন পেট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মতো ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেছে উন্নত রাডার প্রযুক্তি নিয়ে, পাশাপাশি সামরিক অভিযান আরও সহজ করতে প্রাইমারি কম্পিউটিংয়ে। তবে সে যাই হোক, একথা সত্যি যে রেথিয়ন বর্তমানে বিভিন্ন টেকনোলজিস, প্রতিরক্ষা এবং মহাকাশ সেক্টরে একটি বিশাল স্থান দখল করে বসে আছে, বজায় রাখছে বৈশ্বিক নিরাপত্তার গতিশীলতা। তবে এর পাশাপাশি যুদ্ধ এবং প্রতিরক্ষার মতো সেক্টরের ভবিষ্যৎ গঠনে রেথিয়নের মতো কোম্পানিগুলোর ভূমিকা এবং দায়িত্ব বেশ সমালোচনামূলক হয়ে উঠেছে। বিশ্বব্যাপী এসব তথ্য এবং তত্ত্ব নিয়ে চলছে কঠোর যাচাই বাছাই এবং বিতর্ক, কারণ প্রতিটি ব্র্যান্ডকেই আলোচনা সমালোচনার মাঝে যেতে হয়, আর এটি বিজনেস নেচারের একটি অলিখিত নিয়ম। অস্ত্র ব্যবসার শীর্ষে থাকা আরও একটি কোম্পানি লকহিড মার্টিন সম্পর্কে জানতে দেখুন এই ভিডিওটি। সেই সাথে বিজনেস ম্যানিয়া লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।